ডিয়ার স্যার, এই ইমেলটা অভিষেক আরোরার কেসের, যেটা স্বরাজনগর পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছিল। সেখান থেকে আপনি এই কেসটার ফাইল পেয়ে যাবেন। আপনি জানতে পারবেন যে আসলে গত মাসে কি হয়েছিল। পুনের অ্যাডিশনাল পুলিশ কমিশনারের কাছে একটা ইমেল এলো, যা পুরো পুলিশ ফোর্সকে চমকে দিল। 1 মাস আগে একটা ভুল হয়েছিল, খুব বড় রকমের ভুল। কে ছিল অভিষেক অরোরা আর কেসটাই বা কি? কি হয়েছে দাদা? কিছু না কোমল, ওই পুরনো মাইগ্রেনের ব্যথা। দাদা, আমি তোমার জন্য জুস বানিয়ে আনছি, তুমি বেটার ফিল করবে। দাদা, এখন একটু ভালো লাগছে? না কোমল, মাথাটা খুব ধরে রয়েছে। কিছু খেয়ে নাও, আমি না খিচুড়ি বানিয়েছি। না, আমি খাবো না আজকে। দাদা, খালি পেটে মাইগ্রেন আরো বেড়ে যাবে, একটুখানি খেয়ে নাও। নুন ঠিক আছে না দাদা? পারফেক্ট আছে। বলছি, মাথা ব্যথাটা কখন থেকে? লাঞ্চের পরেই। প্রথমে অল্প ছিল, তারপর হঠাৎ করে বেড়ে গেল। আমার মনে হয় তুমি কালকে অফ নিয়ে নাও, একটু রেস্ট নেবে, বেটার ফিল করবে। দেখি কি হয়। কালকে অফিসে অনেক কাজ পড়ে আছে। দাদা, দাদা কি হয়েছে? কোমল, খুব বমি হচ্ছে আর মাথা ঘুরছে ভীষণ। দাদা, চলো হসপিটালে যাই। দাদা, আস্তে আস্তে দাদা। দাদা, কোমল, দাদা, 1 মিনিট। দাদা, আমি যেতে পারবো না। অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। ডাক্তার, দাদা ঠিক আছে না? হ্যাঁ, মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েছে। দাদার মাইগ্রেনের প্রবলেম আছে। ফুড পয়জনিং থেকে তো মাইগ্রেন আরো খারাপ হতে পারে। তাহলে কি ওনাকে অ্যাডমিট করতে হবে? মনে হচ্ছে একদিন অবজারভেশনের জন্য, আর তা না হলে তাড়াতাড়ি একটা ইনজেকশন লাগিয়ে দিচ্ছি। আধ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর আপনি ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আপনি যেটা মনে করেন সেটাই বলুন। দাদা হসপিটালে কমফোর্টেবল ফিল করে না, তাহলে আপনি ওই ইনজেকশনটা দিয়ে দিন।
এখন তুমি অনেকটা বেটার ফিল করবে দাদা। মাচ বেটার। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু হ্যাঁ, এই মাইগ্রেনের চিকিৎসা আমাকে করাতেই হবে। ভাবছি যোগা করা শুরু করব। আমার কি মনে হয় জানো, তুমি অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে নাও। হ্যাঁ কোমল, আমি ওরকমই ভাবছিলাম। কোমল অরোরা সেই রাতে টেনশন সারা জীবনও কখনো ভুলবেন না, কিন্তু যখন সকাল হলো তখন সেই অভিশপ্ত দিন নিজের সঙ্গে আরো বিপদ ডেকে আনলো। দিদি আজকে দুধের প্যাকেটটা রাখতে ভুলে গেছেন? সরি গো, একদম ভুলে গেছি। দাদা, দাদা, অভিষেক দা, দাদা। আরে কোমল, তুমি এত সকাল সকাল কি ব্যাপার? কবিতাদি, অভিষেক দা, দাদা উঠছে না। উঠছে না মানে? কালকে ওর শরীর খারাপ ছিল, আমি ওকে হসপিটালে নিয়ে যাই। ওখান থেকে আসার পরে ও শুয়ে পড়েছিল, কিন্তু এখন উঠছেই না। প্লিজ তাড়াতাড়ি চলুন। অভিষেক, অভিষেক, অভিষেক ওঠো, অভিষেক। কোমল, ব্যাপারটা ভালো ঠেকছে না। আমি বরং ফার্স্ট ফ্লোরে রাজেশবাবুকে ফোন করছি। হ্যাঁ কবিতা, বলো। রাজেশবাবু, অভিষেকের ফ্ল্যাটে আসুন না, এমার্জেন্সি। অভিষেক, 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 অভিষেক ওঠ ভাই, চোখ খোল। কি হয়েছে কোমল? কাল অফিসে লাঞ্চের পরে দাদা শরীর খারাপ হয়েছিল, আর রাতে আমি ওকে হসপিটালেও নিয়ে যাই। কোমল, ওকে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। ও সিরিয়াস অবস্থায় রয়েছে। হোয়াট ননসেন্স! এটা অ্যাম্বুলেন্স সার্ভিস না, আর কি মারছেন? আপনারা বলেছিলেন 10 মিনিটে পৌঁছে যাব, আধ ঘন্টা হয়ে গেল। পেশেন্ট এখানে সিরিয়াস। সিরিয়াসের মানে বোঝেন আপনারা? এখন কোথায় আছেন আপনারা? অ্যাম্বুলেন্স আসতে আরো 20 মিনিট লাগবে। আমার গাড়িতে নিয়ে যাই, প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। আই এম সো সরি, তোমার দাদা আর বেঁচে নেই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স।
এম সো সরি, তোমার দাদা আর বেঁচে নেই। কোমল চুপ করো, কোমল চুপ করো তুমি। আপনারা যখন ওকে এখানে এনেছিলেন তার আগেই ও মারা গিয়েছিল, ডেড ইন অ্যারাইভেল। এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। কোমল চুপ করো, কোমল সামলাও নিজেকে। কি বাজে কথা বলছিস কোমল? হে ভগবান! কি বলছিস তুই কোমল? কি করে হলো এই সব কিছু? যদি অসুস্থ ছিল তাহলে তুই কেন আমাদের আগে বলিসনি? আচ্ছা, একদমই হুঁশ ছিল না যখন আপনি ওনাকে নিয়ে এলেন? না ইন্সপেক্টর, কবিতা আমাকে ফোন করে ডাকে আর তক্ষুনি আমরা গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে আসি। হয়তো রাস্তাতেই যখন আপনি ওনাকে ঘুম থেকে তুলছিলেন তখন কোনো শব্দ বা কোনো মুভমেন্ট? না ইন্সপেক্টর, অ্যাকচুয়ালি কোমল আমার কাছে দৌড়ে দৌড়ে এসেছিল। ও ভয় পেয়ে গেছিল। ও বলল যে যখন ও দুধ নিয়ে দাদার ঘরে গেছিল তখন ও চুপচাপ পড়েছিল। ও তখন আমাকে ডাকে আর আমি গিয়ে অভিষেককে জাগানোর চেষ্টা করি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। অভিষেকটা আর আমাদের মধ্যে নেই। ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার পরে ও বেটার ফিল করছিল। ইনফ্যাক্ট বাড়ি যাওয়ার সময় ট্যাক্সিতে ও আমার সাথে কথাও বলেছে। বাড়িতে ফেরার পর যখন ঘুমিয়ে পড়েছিল তখন রাতে উঠেছিল? আপনাকে কি ডেকেছিল? না, অ্যাকচুয়ালি আমি বাইরে সোফায় বসে বসেই ঘুমিয়ে পড়ি। সকালবেলা দুধ নিয়ে যখন ওর ঘরে যাই তো দেখলাম ও ও কেমনভাবে ঘুমিয়ে আছে, কোনো রেসপন্স করছে না। দাদা, দাদা, অভিষেক দা। বাড়িতে আর কেউ থাকে না? আগে না, শুধু আমি আর দাদা। 2 বছর আগে মা মারা গেছে। বাকি কোনো আত্মীয়? হ্যাঁ, আমরা ইন্দোর থেকে এসেছি। দাদার থেকে বড় দিদি দলজিৎ দিদি, ও ওখানেই থাকে। আর আমাদের সবচেয়ে বড় দিদি সচবিন্দর দিদি, ও লখনৌতে থাকে। ঠিক আছে, বডির এখন পোস্টমর্টেম হবে, তারপর আপনি বডি পাবেন। অভিষেক অরোরার মৃত্যুকে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হলো, কিন্তু 1 মাস পর পুনের অ্যাডিশনাল পুলিশ কমিশনারের কাছে একটা ইমেল সন্দেহের ঝড় তুলে দিল আর অপরাধের গন্ধ ছড়িয়ে পড়ল। স্যার, ইমেলটা এসছে, একবার পড়ে নিলে ভালো হয়। মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস। ডিয়ার স্যার, এই ইমেলটা অভিষেক অরোরার কেসের, যেটা স্বরাজনগর পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছিল। সেখান থেকে আপনি এই কেসটার ফাইল পেয়ে যাবেন। আপনি জানতে পারবেন যে আসলে গত মাসে কি হয়েছিল। কেসটা অ্যাক্সিডেন্টাল বলে বন্ধ করা হয়েছিল, কিন্তু আমার মনে হয় না যে এই মৃত্যুটা কোনো দুর্ঘটনার কারণে হয়েছে। অভিষেককে খুন করা হয়েছে। আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কল করবেন। আমি আমার মোবাইল নাম্বার নিচে দিলাম। স্যার, এই নাম্বারে ফোন করব? প্রথমে স্বরাজনগর থানা থেকে অভিষেক অরোরার ফাইল আনাও। কে চেয়েছে এই ফাইলটা? এসিপি সাহেবের অফিস থেকে এই ফাইলটা চেয়ে পাঠিয়েছে। এই অভিষেক অরোরার কি একটাই ফাইল চেয়েছে নাকি অন্য কোনো? আমাকে তো একটা ফাইলই বললো। ঠিক আছে, পাঠিয়ে দাও। অভিষেক অরোরার কেস ইনচার্জ মঙ্গেশ খাড়েকে এক্ষুনি ডাকো।
স্যার অভিষেক আরোরার মাইগ্রেনের প্রবলেম ছিল। ও ওষুধও খেত এর জন্য। ওর যখন ওই রাতে খুব মাথা ব্যথা করছিল তখন ওর বোন কোমল আরোরা ওকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডক্টররা ট্রিটমেন্ট করে এটা বলে ওর ফুড পয়জনিং হয়েছে। আর তারপর ও বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে ও যখন ঘুম থেকে না ওঠে তখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এটা ডেড অর অ্যারাইভাল কেস স্যার। তারপর তারপর স্যার আমি সবার স্টেটমেন্ট নিই আর বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিই। তারপর 3 দিন পরে স্যার বডিটাকে ফ্যামিলির হাতে দিয়ে দিই। এই পোস্টমর্টমের রিপোর্ট তোমার কাছে কবে এসেছিল? তারপরেই স্যার। তারপরে মানে শেষকৃত্যের পর? হ্যাঁ স্যার, শেষকৃত্যের পরে। শেষকৃত্যের ঠিক কতদিন পর পিএসআই খাড়ে? স্যার তা প্রায় 5-6 দিন পরে। 8 দিন পর? কারেক্ট স্যার, 8 দিন পরে। আর তারপর কি করলে তুমি? তারপর স্যার ওদের বিল্ডিং এ যাই, ওদের ফ্ল্যাটে তালা লাগানো দেখি। তখন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করি। ওরা বলেছিল যে কোমল আরোরা ওর দিদি দলজিৎ ছাবড়ার সঙ্গে ইন্দোরে চলে গেছে, ওখানেই থাকবে। ওরা স্যার বেসিক্যালি ওখান থেকেই বিলং করে। তারপর কিছু না স্যার। পোস্টমর্টম রিপোর্ট তুমি পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি। কিন্তু তারপরও কেস ফলো আপ কেন করনি পিএসআই মঙ্গেশ খাড়ে? পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে হাতের মধ্যে নখের আঘাত ছিল আর গলাতে যে লাল চিহ্ন আছে যাতে পরিষ্কার বোঝা যায় যে মৃত্যু গলা টেপার কারণেই হয়েছিল। আর তুমি তোমার ক্লোজিং স্টেটমেন্টে এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ লিখে দিলে। পোস্টমর্টম হয়েছিল বডির? হ্যাঁ স্যার, হয়েছিল। আঘাত দেখেছিলে? হ্যাঁ স্যার। তুমি আঘাত দেখলে, পোস্টমর্টম রিপোর্ট পড়লে আর তারপর অ্যাক্সিডেন্টাল ডেথ লিখে দিলে, যখন সমস্ত প্রমাণ চিৎকার করে বলছে যে অভিষেক আরোরার খুন হয়েছিল। স্যার আমি কোমল আরোরা আর ওর দিদিদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু ওরা ট্রেসেবল ছিলই না। ননসেন্স পিএসআই খাড়ের, ননসেন্স। আমি আজ একটা ইমেল পেয়েছি আর এই ইমেলে লেখা আছে যে অভিষেক আরোরার কেসটা আরেকবার খোলা হোক। এই ইমেল কে পাঠিয়েছে আমার কাছে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আমি আজ একটা ইমেল পেয়েছি আর এই ইমেলে লেখা আছে যে অভিষেক আরোরার কেসটা আরেকবার খোলা হোক। এই ইমেল কে পাঠিয়েছে আমার কাছে? এই ইমেল পাঠিয়েছে অভিষেক আরোরার বোন দলজিৎ ছাবড়া ইন্দোর থেকে, যাকে তুমি ট্রেসই করতে পারোনি। ডিয়ার স্যার, এই ইমেলটা অভিষেক আরোরার কেসের, যেটা স্বরাজনগর পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছিল। সেখান থেকে আপনি এই কেসটার ফাইল পেয়ে যাবেন। আমি চাইছিলাম যে ইমেল মিথ্যা প্রমাণিত হোক, আর এই জন্যই আমি প্রথমে অভিষেক আরোরার ফাইল চেয়ে পাঠাই। কিন্তু ফাইলের প্রথম পাতাতেই পোস্টমর্টম রিপোর্ট রয়েছে, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মার্ডার কেসকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হয়েছে আর সেই কেসটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যখন তুমি আঘাতের চিহ্নগুলো দেখলে, পোস্টমর্টম রিপোর্ট পড়লে, তখন তুমি তাড়াতাড়ি এফআইআর কেন করলে না? স্যার পোস্টমর্টম রিপোর্ট শেষকৃত্যের পরে এসেছিল। ওই জখম দেখার পরে আমি ওর বোনকে জিজ্ঞেস করি কাউকে সন্দেহ হয়, কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল, তো পরিষ্কার না বলে দিয়েছে। কি সব কথা বলছো পিএসআই খাড়ে? এই কেস নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তাহলে তুমি নিজে থেকে কেন অভিযোগ করলে না? যদি এই মহিলার ইমেল না আসতো তাহলে এটা পারফেক্ট ক্রাইমের মিসাইল হয়ে যেত। একটা লোক মারা গেছে আর সেটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে ডিক্লেয়ার করেছো কেন? এজন্য নয় যে অনুসন্ধানে কোনো ত্রুটি ছিল অথবা পোস্টমর্টমে কোনো ভুল ছিল, বরং এই জন্য যে এই কেসের ইনভেস্টিগেটিভ অফিসারের দ্বারা একটা ভয়ঙ্কর অপদার্থতা করা হয়েছে। যোগলেখার, অভিষেক আরোরার কেসটা রিওপেন করো আর তার চার্জ নিয়ে নাও। আইপিসি 302 দ্বারা এফআইআর লেখো।
আর এর সাক্ষী পুলিশই হবে। ওই মেয়েটি কোমল অরোরা আর ওর দুই প্রতিবেশী রাজেশ আর কবিতা, ওই তিনজনকে উঠিয়ে নিয়ে এসো। দেখো, এই কেসটার কিন্তু আমার ডেইলি রিপোর্ট চাই। আর এই কেসটাতে কিন্তু শুধু অভিষেক অরোরার মৃত্যুই হয়নি, বরং আমাদের আইনি ব্যবস্থারও মৃত্যু হয়েছে, আর সেটাও আমাদের নিজেদের ডিপার্টমেন্টের হাত ধরে। বুঝেছি স্যার। এসিপির অফিস থেকে অভিষেক অরোরার ফাইলটা নিয়ে এসো তাড়াতাড়ি। ডিপার্টমেন্টের ভুল, ডিপার্টমেন্টকে ঠিক করতে হবে। স্যার, অভিষেক অরোরার বন্ধ হওয়া কেস আবার খুলল। এক নতুন ইনভেস্টিগেশন টিম এর দায়িত্ব নিল। একজন মাইগ্রেন্ট পেশেন্টের ফুড পয়জনিং আর ওষুধের ককটেলে হওয়া একটা অ্যাক্সিডেন্টাল ডেথ কেস এবার এমন এক মার্ডার কেসে প্রমাণিত হতে চলেছিল যেখানে মানুষের সম্পর্কে আসা জটিল সমস্যাগুলো প্রকাশ্যে আসতে চলেছিল। স্যার, কোমল এত তাড়াহুড়ো করে এসেছিল যে ওকে সাহায্য করা ছাড়া আর কিছু ভাবিনি আমি। কবিতাদি, অভিষেক দাদা উঠছে না। অভিষেক, অভিষেক ওঠো। তো আপনি লাশটার উপরে কোনো আঘাতের চিহ্ন দেখেননি? না স্যার, আমি কিছু নোটিসই করিনি। স্যার, অভিষেক আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, আর আমি প্রথম থেকেই জানতাম যে অভিষেকের পুরনো একটা মাইগ্রেনের প্রবলেম আছে। অভিষেক আর কোমলের মধ্যে ঝগড়া? এই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অভিষেক খুবই ডিসেন্ট ছেলে ছিল স্যার। ভালো পজিশনে চাকরি করত, আর এখানে দুটো ফ্ল্যাটও ছিল, একটা যেটাতেও থাকতো আর একটা পাশে যেটা সবে কিনেছিল। কোমল এই সময় তার বোন দলজিতের সাথে ইন্দোরে আছে? হ্যাঁ স্যার, অন্তিম সৎকারে দুদিন পরেই ওরা এখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি দলজিৎ চাইছিল না কোমল পুনেতে একা থাকুক। হ্যালো, দলজিৎ ছাবড়া? হ্যাঁ বলছি। দলজিৎ দেবী, আমি পুনে পুলিশ স্টেশন থেকে পিআই সুনীল যোগলেকার বলছি। হ্যাঁ স্যার, বলুন। আমরা আপনার ভাই অভিষেক অরোরার কেস রিওপেন করেছি। সব থেকে আগে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে সরি বলতে চাইছি, কারণ গতবার এই কেসের অনুসন্ধান ঠিকভাবে হয়ে ওঠেনি। আপনার সন্দেহ সত্যি, আপনার ভাই অভিষেকের মৃত্যু অ্যাক্সিডেন্টে নয়, তাকে খুন করা হয়েছে। গতবার তদন্তে ভুল হয়েছিল, কিন্তু এবার আর হবে না। থ্যাংক ইউ ইন্সপেক্টর যে আপনি আমার মেয়েটাকে সিরিয়াসলি নিয়েছেন। আসলে আমার অনেক কিছু সন্দেহ হচ্ছিল। অভিষেকের অন্ত্যেষ্টিক্রিয়ার এক সপ্তাহ বাদে আমার সন্দেহটা সত্যি হলো যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। কোমল কি এখন আপনার সাথেই আছে? হ্যাঁ স্যার, ও এখানেই আছে। দলজিৎ দেবীর শেষকৃত্যের এক সপ্তাহের মধ্যে কি এমন হয়েছিল যার ফলে আপনার এই সন্দেহ হয়? এত তাড়াহুড়োর কি আছে কোমল? এখন অপেক্ষা করার আর কোনো বিশেষ কারণও তো নেই দিদি। তাছাড়াও আমি পুনেতে কতদিন থাকবো? ইন্দোর বা তার আশেপাশে আমারও তো ঘর চাই, আমার নিজের ঘর। আমার বোন কোমলের শোকতাপ ততক্ষণই ছিল যতক্ষণ না অভিষেকের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। কোমল অভিষেকের গাড়ি আর ফ্ল্যাট তাড়াতাড়ি বিক্রি করতে চাইছিল। অদ্ভুত তাড়াহুড়ো। একদিকে আমি তো বড় বোন, আমাদের একমাত্র ভাইকে হারানোর কষ্ট ছিল মনে, আর একদিকে কোমল যে 4 বছর ভাইয়ের সঙ্গে ছিল, ওর মধ্যে সেই রকম কষ্টই দেখতে পাচ্ছিলাম না। কোমল, কোথায় যাচ্ছিস? এমনি এই একটু বাইরে ঘুরে আসি, আর চাটও খাবো। তুমি খাবে? তোমার জন্য নিয়ে আসি। না, যত তাড়াতাড়ি, যত সহজে ও একদম নর্মাল হয়ে গেল, তখন আমার সন্দেহ হয় যে কোমলের অভিষেকের মৃত্যু নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে কি আপনি এটাই বলতে চাইছেন যে আপনার ভাই অভিষেক অরোরার খুন আপনার বোন কোমল করেছে? ঈশ্বর করুক এটা যেন মিথ্যে হয়। অভিষেক আমাদের একমাত্র ভাই ছিল, খুব ভালোবাসতো সবাইকে, আর প্রয়োজন মতো সবাইকে সাহায্যও করত। তাহলে কোমল ওকে খুন কেন করবে? হ্যাঁ, দিদি, তোমার কাছে পুনে থানা থেকে ফোন এসেছিল। কেন জিজ্ঞাসা করছিস? কেননা আমার কাছে এসেছে, পুনেতে ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য। দাদা তো চলে গেছে, অন্তিম সংস্কারও হলো, এখন আবার কেসটা ওপেন হলো কেন? পুলিশের কাজ করছে, যা বলছে চুপচাপ শুনে যা। আর কোনো উপায়ও তো নেই। বলছিল যদি তুমি পুনেতে না আসো তো তোমার নামের অ্যারেস্ট ওয়ারেন্ট বার করব। জানি না এখন আমাকে এমন কি জিজ্ঞাসা করবে যেটা ওনারা জানেন না।
1 মাস আগে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখন 1 মাস পরে এই নতুন প্রশ্ন কোত্থেকে আসছে? প্রশ্ন নতুন নয়, এ প্রশ্ন আগেও আপনাকে করা হয়েছিল। আপনার কি কারোর উপর সন্দেহ আছে? আর আমি তখনও বলেছিলাম আমি কাউকে কোনোভাবে সন্দেহ করি না। কিন্তু আমাদের সন্দেহ আছে। শুধু সন্দেহই নয়, বিশ্বাসও আছে যে অভিষেক অরোরার মৃত্যু রোগের জন্য নয়, ষড়যন্ত্রে হয়েছে। এই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি মিস কোমল অরোরা, তুমি কি তোমার দাদা অভিষেক অরোরাকে খুন করেছো? কি সব বলছেন আপনারা? আমি আমার দাদাকে কেন মারবো? আমার দাদার শরীরটা ঠিক ছিল না, ওনার ফুড পয়জন হয়েছিল আর সাথে মাইগ্রেন। ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ট্রিটমেন্ট হয়, বাড়িতে আসে, শুয়ে যায়, পরের দিন উঠলই না। এখন এর মধ্যে আমি আমার দাদাকে মার্ডার করেছি, সেই অ্যাঙ্গেলটা কোত্থেকে পেলেন? তোমার দাদা অসুস্থ অবশ্যই ছিল, কিন্তু ওনার মৃত্যু অসুস্থতার জন্য নয়। এটা হলো পোস্টমর্টম রিপোর্ট। এখানে পরিষ্কার বলা আছে যে অভিষেক অরোরার শরীরে চিহ্ন ছিল, নখের দাগ, গলা টেপার দাগ, জবরদস্তির চিহ্ন। এখন তোমার কাছে এই কথাটা অস্বীকার করা অসম্ভব যে তুমি তোমার দাদার বডির উপরে কোনো রকম কোনো চিহ্নই দেখতে পাওনি। আমি সত্যি বলছি, আমি কোনো চিহ্ন টিহ্ন দেখিনি। আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। মিস কোমল অরোরা, যদি আঘাতের চিহ্ন তুমি দেখেও থাকতে, তাও তুমি দুনিয়াতে এই বলে তো ঢাক পেটাতে না যে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মার্ডার। কিন্তু এই পোস্টমর্টম রিপোর্ট, এখানে সবকিছু সত্যি লেখা হয়, পঞ্চনামা করা হয়েছিল, আর এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমার দাদার বডির উপর চিহ্ন আছে, টানা হ্যাচড়ার চিহ্ন, নখের চিহ্ন। তুমি আর তোমার দাদা অভিষেক ফ্ল্যাটে একাই থাকতে না? যে রাত্রে অভিষেকের মৃত্যু হয় সেই রাত্রে তোমরা একলাই ছিলে। এখন একটা কথা তো সত্যি যে অভিষেকের মৃত্যু তোমাদের দুজনের মধ্যে কেউ একজন করেছে। এখন অভিষেক নিজে তো নিজেকে খুন করতে পারে না, তাহলে বাকি রইল কে? তুমি। মিস কোমল অরোরা, এই ভুল চিন্তায় থেকো না যে আমরা পুলিশের লোকেরা মেয়েদের সাথে খুব কড়া ব্যবহার করি না। এই যে আমাদের মহিলা কনস্টেবল আছে না, অপরাধীরা একে সারা জীবন মনে রাখে। আপনার কোনো মহিলা কনস্টেবল বা অফিসার যদি আমার জায়গায় থাকতেন তো সেটাই করতেন। কি করতো? কিছু প্রশ্নের উত্তর শোনার জন্য শক্তির প্রয়োজন হয় ইন্সপেক্টর। বাজে কথা বন্ধ করো মিস কোমল অরোরা। তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার দাদা অভিষেক অরোরাকে প্রাণে মেরে ফেলেছো? হ্যাঁ, আমি নিজের দাদা অভিষেক অরোরাকে প্রাণে মেরে দিয়েছি। কেন? কারণ আমার কাছে কোনো উপায় ছিল না। ওই লোকটা ভাই বোনের সম্পর্কের নামে কলঙ্ক ছিল। ও আমায়। মিস কোমল অরোরা, তোমার দাদা অভিষেক অরোরা তোমার সাথে কি এমন কাজ করেছিল? কি এমন করেছিল যার জন্য তুমি ওকে মেরে ফেললে? কোমল অরোরা হয়তো মার্ডার করে বেঁচে যেত যদি না তার দিদি দলজিৎ সন্দেহের তীরটা চালাতো। নিখুঁতভাবে তৈরি করা এক পারফেক্ট মার্ডার প্ল্যান প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু এবার খুনি তার অপরাধ স্বীকার করে নিল। কিন্তু এই স্বীকারোক্তি কি পুরোপুরি সত্যি ছিল? কোমল কি এই অপরাধে একলা ছিল, নাকি তার কোনো সঙ্গীও ছিল? অভিষেক অরোরা তার ছোট বোনের সঙ্গে এমন কি করেছিল যে কোমল এত বড় একটা পদক্ষেপ নিল? এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ কেস ছিল যেটা ক্লোজ হয়ে গিয়েছিল, কিন্তু এবার এটা একটা মার্ডার কেসে প্রমাণিত হতে চলেছিল। এই কেসে এবার অনেক জটিল এবং চমকপ্রদ মোড় এলো যখন এই কেসের আসল তদন্ত শুরু হলো। কোমল অরোরা তার দাদা অভিষেক অরোরাকে কেন খুন করলো, এর সমাধান আমরা করব আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।